ঈদের আগের দিন রাতে অনেক কাজ থাকে, হাতে মেহেদি পরা, চাঁদ দেখা। যদিও বখরা ঈদে সেটা হয় না। চাঁদ মামা 7 দিন আগেই উঠে যায়। তবে ঈদের আগের দিনের আনন্দ তো থাকে ছায়ার মতো ছোটদেরই। কারণ সময়ের সাথে সাথে ঈদের সেই আনন্দ কোথায় হারিয়ে যায়, তখন আর ইচ্ছে হয় না আগের মতো সেই আনন্দ, মজা, মস্তি, হই হুল্লোড় ফিরে যেতে। তোহা আজ সারাদিন ওই ছায়ার সাথে থাকবে। সকালে এসে তোহা ছায়াদের বাসায় খাবার খেয়েছে। তবে এই ঈদের পরেই পরীক্ষা। তাতে কি, ঈদ তো একটাই আসবে, তাই না? ছায়া, চল ঘুরতে যাই। কোথায় যাব? আমি টাকা নিয়ে আসছি, চল খাওয়াবো নি। আরে তোহা, আমিও আব্বার থেকে টাকা নিয়ে আসি তাহলে। আরে না, সকালে বের হবার সময় ভাইয়ার থেকে টাকা নিয়েছি। আর ছায়া, একটা কথা বলতো, কি? তোর কি আমার মায়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? তোর মাকে তো আমি কখনো দেখিনি তোহা। দিন বাড়িতে গেলি না, মা কেন তোর ওপর রেগে আছে আমি বুঝলাম না। সেদিন একটা আন্টি। ছায়া বলতে গিয়েও থেমে গেল। কি? কিছু না, চল যাই। হ্যাঁ চল, ভাইয়া আসার সময় নিজে আমাকে টাকা দিছে, আমরা এত কিছু কিনতে পারবো, সমস্যা নাই। আরে না, তোর ভাই তোকে টাকা দিছে, আমি কিভাবে? ছায়া, তুই থাপ্পড় খাবি। না বাবু, তাহা খাবো না। তোহা ছায়াকে নিয়ে বের হবে এমন সময় তমা বাইরে থেকে ঘরে ঢুকছিল। তোহার সঙ্গে তমা ধাক্কা খায়। আরে তোহা, কোথায় যাচ্ছ? একটু ঘুরতে, সন্ধ্যাবেলা আবার মেহেদি লাগাবো। ও, আমাকে নিবা না? হ্যাঁ আফু, চলো চলো। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আসছি। তমা রুমে চলে যায়। সেখানে গিয়ে রেডি হয়ে বেরিয়ে আসে। ছায়া বোনকে দেখে অবাক হয়। তমা একটু দূরে যাওয়ার জন্যই কত প্রসাধনী ব্যবহার করে। ছায়া তো একটা গোলজামা পরেই বেরিয়ে যায় সব জায়গায়। ওরা তিনজন ওদের গ্রামের বাজারে চলে আসে। তোহা আর ছায়া তাদের প্রিয় হালিম খায় আর তমা ফুচকা। মেয়ে হয়েও ছায়ার মোটেই ফুচকার প্রতি আসক্তি নেই। আমার মতো আমি জীবনে বাজার থেকে কিনে খাবো না, পারলে নিজে বানিয়ে খাবো মন চাইলে। এই তোহা, ছায়া, চল কোল্ড কফি ট্রাই করি। কিন্তু আপু, পরিবেশ কেমন ঠান্ডা দেখেছিস? আমার তো ঠান্ডা লেগে যাবে। ছায়া, আমার কথায় ব্যাগরা দিস কেন? তুই না খাস, আমাদের খেতে দে। ছায়া ছোট্ট, এসব কথাই ওর ভীষণ খারাপ লাগে। ছায়ার এজমা আছে। ঠান্ডা ওয়েদারে যদি ঠান্ডা খায় তবে ছায়ার নিশ্চিত শ্বাসকষ্ট হবে। তমা জানে, তাও কত নকেশালা করছে। আরে আপু, ছায়ার তো শ্বাসকষ্ট। তা ও খাবে না, সমস্যা কি? কিন্তু তাও একসাথে তিনজন আসছি, আমরা খাবো, ও খাবে না। তুমি চলো তো, ছায়াকে অন্য কিছু অর্ডার করে দিবনি। ছায়াদের গ্রামে একটা রেসর্ট আছে, যেখানে সন্ধ্যার সময় মূলত পাওয়া যায় নানান ধরনের কফি। তবে সেখানে হট কফির মধ্যে থাকে ব্ল্যাক কফি, আর কোল্ড এর মধ্যে নানা ফ্লেভার থাকে। তমা জেনে শুনেই সেখানে নিয়ে এসেছে ওদের। ছায়ার ছোট্ট মনটা খারাপ হয়ে যায়। আরে তমাপু, এখানে কেন এলাম? এখানে তো ব্ল্যাক কফি ছাড়া হট কফি কিছু পাওয়াই যায় না। তা কি হয়েছে? ব্ল্যাক কফি শরীরের জন্য ভালো, তাই না ছায়া? ছায়া তোমার দিকে তাকিয়ে আছে। তার বোন না, শত্রু এটা। আমি খাবো না, বাড়ি যাবো আমি, তোরা খা। ছায়া বেরিয়ে আসতে পেছনে ঘুরতেই একটা শক্ত বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা খায় ছায়া। মাথা তুলে সামনে তাকাতেই সেই শৌখিন সুদর্শন সাদা পাঞ্জাবি পরিহিত পুরুষের দেখা পেল ছায়া। তার চাহনিতে ভালোবাসার ছোঁয়া স্পষ্ট। নির্ঝর, আপনি এখানে হঠাৎ করে? তমা নির্ঝরকে দেখে এক্সট্রা এক্সাইটেড হয়ে যায়। ছায়া, চল আমার সাথে। কোথায়? আমি যখন বললাম চল, তখন তোর এত সাহস ভালো না যে পাল্টা জিজ্ঞেস করছিস কোথায়। নির্ঝরের গম্ভীর কণ্ঠ শুনে ছায়া চুপ হয়ে যায়। ওকে কোথায় নেবেন? আমরা কফি খেতে এসেছিলাম। তোহা, তোরা খা, এনে টাকা, আর লাগলে আমাকে বলিস, আমি আসছি। ভাই, বলছিলাম তাহলে আমরা বাসায় চলে যাব তো? ছায়া, ওর কথা চিন্তা করতে হবে না। কথাটা বলে নির্ঝর ছায়ার হাতটা ধরে বেরিয়ে আসে। তো আমার হিংস্রতায় যেন ভস্ম হয়ে যাবে চারদিকের সব কিছু। নির্ঝর ছায়াকে নিয়ে বেরিয়ে আসে। সেই রাস্তা দিয়ে দুইজন হাঁটা ধরে। নির্ঝর ছায়ার এক হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে রেখেছে।
নির্ঝর সামনের দিকে তাকিয়ে হাঁটছে আর ছায়া পলকহীনভাবে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কি সুদর্শন লাগছে তাকে। ছায়া মৃদু হাসে। নির্ঝর ছায়াকে নিয়ে একটা দোকানে চলে আসে। এখানে সীতা রুটি আর হাঁসের মাংস রান্না করেছে এক চাচি। নির্ঝর সেখান থেকে ওই খাবারগুলো অর্ডার করে ছায়াকে নিয়ে একটা টেবিলে বসে। ছায়া একটু ঘাড় ঘুরিয়ে দেখতে পায় সব দিকে মানুষের পাহারা। এতগুলো দেহরক্ষী কার? কার হবার কথা বল। আপনারই আর কার? তাহলে জিজ্ঞেস করছিস কেন? এমনি। নির্ঝরের ফোনে হঠাৎ একটা ফোন আসে। ফোনটা হাতে নির্ঝর দেখে একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছে, তাই সে ফোনটা হাতে উঠে দাঁড়ায়। ছায়া সেখানে বসেছিল। এমন সময় দোকানের কর্মচারী এসে ছায়ার সামনে খাবার রেখে যায়। ছায়া এগুলোর দিকে তাকিয়ে ভাবছে। বের হবার পরে ছায়ার এটা খেতে মন চাইল, বাট সে মুখ ফুটে বলেনি, কারণ টাকাগুলো তোহা খরচ করছিল। তার আব্বার থেকে তো তাকে টাকা নিতে দিলই না তোহা, কিন্তু তমা কি অনায়াসে তোহাকে কফির কথা বলে দিল। ছায়া এসব ভাবছে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে গেল মেয়েটা তো তার বোন। এর মাঝে নির্ঝর চলে এলো। কিরে, খাওয়া শুরু কর। আপনিও খান। আমার জন্য অপেক্ষা করছিলে? তা অপেক্ষা করব না? সারা জীবন করবি তো এইভাবে অপেক্ষা? সারা জীবন আমাকে এখানে খাওয়াতে এনে ফোনে কথা বলতে চলে যাবেন? নির্ঝর ছায়ার কথা শুনে বেকুবের মতো তাকিয়ে আছে। এটা মেয়ে নাকি বোম্বাই ঝাল? তুই কি ছায়া, আমাকে একটু বলবি? আমি আবার কি হলাম? আমি ছায়াই আছি। চুপচাপ খাওয়া শেষ কর, কথা বলবি না। যা বাবা, আমি আবার কি করলাম? ছায়া। নির্ঝরের এই একটা ডাকই যথেষ্ট ছায়ার মতো কালবৈশাখী ঝড়কে দমিয়ে ফেলতে। ছায়া চুপচাপ খাওয়া শুরু করে। খাওয়া শেষ হলে নির্ঝর ছায়াকে নিয়ে বেরিয়ে আসে। রাতের আকাশে নেই কোনো নক্ষত্র বা চাঁদ। মেঘের পাজা উড়েছে যেদিক মন চায়। বইছে ঠান্ডা বাতাস। খোলা চুলে ছায়াকে কি সুদর্শন দেখাচ্ছে। ছায়ার চুলগুলো অবশ্য উড়ে টুরে আশ্রে পড়ছে নির্ঝরের বুকে, যা নির্ঝরের ভীষণ পছন্দ হচ্ছে এই মুহূর্তে। এই সময়টা থেমে যাক না, সব বাধা শেষ হয়ে যাক। ছায়াকে নিজের বুকে জড়িয়ে থাক না নির্ঝর, চিরসুখী। নির্ঝর ছায়াকে নিয়ে ছায়াদের বাড়ির দিকেই হাঁটছে। বেশি দূর না, এই তো কিছু দূর গেলেই ছায়াদের বাড়ি। আমি হাতে মেহেদি দেবো, তাড়াতাড়ি চলেন তো, কত রাত হয়ে গেল। ছায়ার কথায় নির্ঝর ছায়ার হাতটা নিজের হাতের ওপর নিয়ে বলে, এখানে দিবি মেহেদি? হ্যাঁ, আর কোথায় দেব? কে দিয়ে দেবে? আমি নিজেই দেব, বাসায় গিয়ে। চল তাহলে। নির্ঝর ছায়াকে নিয়ে একটা দোকানে যায়। এখানে কেন এলাম? একটা কাজ আছে, চুপ কর। নির্ঝরকে দেখে দোকানদার দৌড়ে আসে। এমপি সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমাকে এমন কোনো মেহেদি দেওয়া যায় যেটা হাতে পড়লে সমস্যা হবে না, আবার রঙও তাড়াতাড়ি হয়ে যাবে? জি, এমন মেহেদি আছে, কিন্তু তাড়াতাড়ি রং হবে না স্যার, সময় লাগবে। কত সময় লাগবে? স্যার, পুরো রাত হাতে রেখে দিতে হবে। এখনই রং হবে এমন একটা মেহেদি দিন। এই যে স্যার, এটা নিন, তবে সমস্যা হবে না, আশা করা যায়। ঠিক আছে। দোকানদার নির্ঝরকে একটা মেহেদি দেয়। নির্ঝর সেটা নিয়ে ছায়ার হাতের মাঝে বড় করে একটা এন লিখে দেয়। ছায়া হাঁ হয়ে তাকিয়ে আছে সেই দিকে। এটা কি হলো? এটা ভালো হলো। ছায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। চল বাড়ি চল। নির্ঝর একটা 30 টাকার মেহেদির মাত্র কিছুটার জন্য দোকানিকে 100 টাকা দিয়ে ছায়াকে নিয়ে বেরিয়ে আসে। ছায়া নির্ঝরের হাত ধরে বলে, দেখুন, 30 টাকা মেহেদির দাম, ওই লোককে 100 টাকা কেন দিলেন? তাও সেখান থেকে মেহেদি আনলেন না। এত কথা বলা উচিত নয়। ছায়া, আমি আছি না এখানে? যা বাবা, এত টাকা এইভাবে নষ্ট করা উচিত না। নির্ঝর মৃদু হাসে। মেয়েটা কি অদ্ভুত সুন্দর। নির্ঝর ছায়াকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। যা, ভেতরে যা। আপনি আসবেন না? না, পরে যাব, তুই যা। তাহলে? তাহলে কাল সকালে গোসল করে তোর সাথে ঘুরতে আসবে। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে নতুন লাগছে ছায়ার কাছে। ভালোবাসলে সব কিছু রঙিন হয়ে যায়। ছায়ার মনের ভেতরও অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যা ছায়া নিজেও বুঝতে পারছে না। ছায়া ভেতরে চলে আসে।
তৌফিক হাসান কাজে ব্যস্ত। ছায়ার মা প্রতি ঈদের আগের দিন রাতে সব মশলা বেটে রাখে, যাতে ঈদের দিন একটু কম কষ্ট হয়। তাই এখনও তিনি সেই কাজেই করছিলেন। ছায়া ভেতরে আসে সেই সময়। কি রে মা, তুই না তুহা আর তোমার সাথে গেলি? ওরা কই? ওরা আসেনি। না, তুই কোথায় ছিলি? নির্ঝর ভাইয়ের সাথে ছিলাম আমি। ও ঠিক আছে, যা রুমে যা। ছায়ার রুমে চলে আসে, ফ্রেশ হয়ে মেহেদি দিতে বসে হাতে। ছায়ার হাতে রঙিন মেহেদি দিয়ে আঁকা এনটা কি সুন্দর খয়েরি রং হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। ছায়া সেই এনকে কেন্দ্র করে সুন্দর করে ডিজাইন করে হাত ভরে মেহেদি দেয়। সাধারণত ছায়া এত ভারী কাজের মেহেদি পরে না কখনো, কিন্তু আজ মনে রং লেগেছে, নির্ঝরের রং। ভালোবাসা তাহলে ধীরে ধীরে উকি দিচ্ছে ছায়ার মনে। বেশ অনেক সময় পর তমা আসে বাড়িতে। তোহা তো অনেক আগেই বাড়িতে চলে গিয়েছিল, তবে তমা বাসায় ফিরে নাই। সে কারোর সাথে দেখা করতে গিয়েছিল। এখন কার সাথে তা আমরা পরে জানব। তমা বাড়িতে ঢুকতেই তার দেখা হয়ে যায় তৌফিক হাসানের সঙ্গে। মেয়েকে এত রাত করতে দেখে তিনি বেশ রাগ হলেন। তোমা, কি ব্যাপার? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আব্বা, তোমার সাথেই ছিলাম। মিথ্যা কেন বলছো? মিথ্যা? তোহার সাথে তুমি ছিলে না, কারণ আমি চৌধুরী বাড়ি থেকে আসার সময় দেখেছি তোহা বাড়িতে ঢুকেছে। সেটা আরো 1 ঘন্টা আগের কথা। আব্বা, আসলে আমি। তোমার মেয়ে মিথ্যা কেন বলে রাবেয়া? তৌফিক হাসান ঠান্ডা মানুষ, তবে অন্যায় তিনি সহ্য করেন না। মেয়ে অন্যায় করবে আর মিথ্যা কথা বলবে, এটা তিনি মানবেন না। আমি দেখছি, তুমি রাগ করো না। দেখলে ভালো। আব্বা, মাফ করে দাও। ছায়াও নির্ঝরের সাথে বাইরে ছিল। কাল বোধহয় তোমাকে বিষয়টা আমি বুঝিয়ে বলেছি। ওদের বিয়েটা তো আর সবাই জানে না, তাই না? তোমা, আব্বা, ক্ষমা করে দাও এবারের মতো। আজ মাফ করলাম, কাল ঈদ তাই। আর এমন কিছু আমি না দেখলে খুশি হব। ঠিক আছে আব্বা। তো আমার রুমে চলে যায়। ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে ওদের টিভির রুমে আসে। রাবেয়া বেগম কিছু কাজ করছেন সেখানে বসে। কি করছো মা? দেখছিস না, কালকের জন্য জিনিসপত্র গুছিয়ে রাখছি। ও মা, ছায়া কই? আমাকে মেহেদি পরিয়ে দিবে না? ঘুমিয়ে গেছে মনে হয়, ওর রুমে গিয়ে দেখো। তমা সেখান থেকে উঠে ছায়ার রুমে চলে আসে। ছায়া আসলেই শুয়ে ঘুমিয়ে আছে। তমা ছায়ার হাত ভর্তি মেহেদি দেখে অবাক হয়। তমা ছায়ার হাতটা নিয়ে খেয়াল করে দেখে সেখানে বড় একটা এন লেখা। তমার ভেতরটা তেলে বেগুনে জ্বলে ওঠে। ছায়ার হাত ধরে খাটে বসায় তমা। ছায়া ঘুমিয়েছিল। ঘুমের মাঝে কেউ এভাবে টানলে সেই মানুষের তাল ঠিক থাকে না, না থাকাটাই স্বাভাবিক। আর ছায়ার আছে অ্যাজমা, এতে করে তার ঘুমের মধ্যে কেউ তাকে জোরে ডাকলে তার হৃদস্পন্দন বেড়ে যায় আর অসুস্থ লাগে। ছায়া নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। কি 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 হয়েছে? দম নিয়ে বলল ছায়া। আমায় মেহেদি পরিয়ে দিবি না? ধীরেও বলা যেত, এভাবে টেনে কেন তুললে আপু? বুকের মধ্যে কষ্ট হয় তো। হাতের মধ্যে এন লিখেছিস কেন? কোথায়? ছায়া, এত নাটক করিস কেন? নাটক কোথায় করলাম আমি? ছাড়ো আমায়, সবসময় এমন করা উচিত না। ছায়ার প্রতিবাদ দেখে তমা অবাক হয়ে যায়। ছায়া, বড় বোনের সাথে এভাবে কথা বলবি? না, বলবো না। বলার হলে বলবে। এভাবে কেন কথা বলো সবসময় তুমি? বলছি না, আয় মেহেদি পরিয়ে দে। ছায়ার একটা সমস্যা আছে, তার সাথে কেউ হাজার অন্যায় করুক, কিন্তু সে মাফ চাইলে মেয়েটা অনায়াসে মাফ করে দেয়। চলো বাইরে চলো। দুবোন বাইরে চলে আসে। তমাকে মেহেদি পরিয়ে দেয় ছায়া। ঈদের আগের দিন রাতে যে যার মতো শুয়ে ঘুমিয়ে যায়। পরের দিন ঈদ, কথাটা ভেবেই বাচ্চাদের ভালো লাগা কাজ করে। বড়দের সকালে ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে, আর খাদ্য প্রেমিকদের খাওয়ার কথা মনে পড়ে। কোরবানি যারা দেবে তাদের সকালের কাজের কথা মনে পড়ে, এবং যারা অপেক্ষা করে গোশতের জন্য তারা নতুন স্বপ্ন দেখে। পরের দিন ঈদ, আর এই ঈদে নির্ঝরের আরেক দফা এক্সট্রা রোমান্টিক রূপ দেখার জন্য প্রস্তুত হও সবাই। ঈদের দিনটা শুরু হয় ছেলে মানুষের ঈদের নামাজ পড়া থেকে। ঘরে তখন মা এবং বোনরা মিলে সেমাই, মিষ্টি এবং দুপুরের জন্য পেঁয়াজ মরিচ বানিয়ে রাখে। সবার বাড়িতে একই কাজ হয়। তৌফিক হাসান গোসল সেরে নামাজের উদ্দেশ্যে চলে গেছে।
ছায়া এবং তমাও দুজন গোসল করে নতুন জামা পরে নেয়। গোসল করে নতুন জামা পরা, সুগন্ধি নেওয়া ঈদের সুন্নত। ছায়ার জামাটা আসলে নির্ঝরের দেয়া। তৌফিক হাসান এসব কিছুতে কখনোই মানা করতে পারে না নির্ঝরকে, কারণ তিনি জানেন এটার অধিকার তার আছে। কিন্তু ছায়া বা তমা কেউ জানে না ছায়ার জামাটা নির্ঝরের দেওয়া। নির্ঝরের সাথে বাড়ির বাকি মানুষদের জন্য জামা পাঠাতে চায়, তবে তৌফিক হাসানের করা নিষেধ আছে। যতদিন না নির্ঝর ছায়ার সবার সামনে বিয়েটা হচ্ছে, ততদিন এসব করা নিষেধ নির্ঝরের। ছায়ার জামাটা লাল রঙের, দেখতে কি সুন্দর, পুতুলের মতো দেখাচ্ছে ছায়াকে। ছায়া ঈদের দিনটাও বেশি সাজগোজ করলো না। এর মধ্যে তোহা আসে ছায়াদের রুমে। ছায়া, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। ধন্যবাদ তোহা। কিন্তু একটু লিপস্টিক পরবি না? ধুর, ভালো লাগে না। চুপ কর, আমি জানি তুই পারবি না। আমি দাঁড়া, নিয়ে আসি আপুর থেকে। তোহা তোমার কাছ থেকে লাল লিপস্টিক আর একটা আইলাইনার নিয়ে আসে। এই দুটো প্রসাধনীতেই ছায়ার রূপ তরতর করে বৃদ্ধি পেয়ে গেল। অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বাহ, ছায়াকে আজ অনেক সুন্দর লাগছে। তোকেও সুন্দর লাগছে আপু। হ্যাঁ হ্যাঁ, থাক, চল বাইরে যাই। ঈদ মোবারক। তমা ছায়াকে জড়িয়ে ধরে, ছায়াও জড়িয়ে ধরে বোনকে। নির্ঝরের প্রতি একতরফা ভালোবাসাই তমাকে হিংস্র করে তুলছে। তাছাড়া সে ছায়াকে কখনোই খারাপ জানতো না। এর মাঝেই তৌফিক হাসান নামাজ থেকে ফিরে এলেন। তোহা, চলো, আবার থেকে সালামি নেই। চলো চলো। তৌফিক হাসান তিনজনকে সালামি দেয়। চলো আপু, আমরা বাড়িতে যাই। ঈশ্বর বাইর থেকে সালামি নিলাম না। আজ বোধ হয় আদনান ভাইও চলে এসেছে। তোহা ছায়া আর তমাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে। চৌধুরী বাড়িতে পা রাখা মাত্র অনিমা চৌধুরী ছায়াকে জড়িয়ে ধরে। মা, কেমন আছিস? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। চল, মিষ্টি খাবি, চল। না, এখন খাবো না, মা বাসা থেকে খাইয়ে পাঠিয়েছে। মা যখন বলছে তখন আবার খাবি, সমস্যা কি? নির্ঝর সদর দরজা দিয়ে নামাজ পড়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল। নির্ঝরকে দেখে তোহা ছুটে গেল ভাইয়ের কাছে। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মুবারক প্রিন্সেস। সালামি দাও। হ্যাঁ হ্যাঁ, সালামি তো অবশ্যই দেব, তবে একটা কাজ করে দিতে হবে, তাহলে 2 গুণ সালামি পাবে। কি কাজ বলো বলো। নির্ঝর তোহার কানে কানে কিছু ফিসফিস করে বলে, যা দেখে ছায়া একটু ছোট্ট ছোট্ট চোখে তাকিয়ে থাকে। নির্ঝর তোহাকে কথাটা বলে এবং তিনজনকেই সালামি দেয়। তারপর সে চলে যায় তার রুমের দিকে। অনিমা চৌধুরী বিষয়টা ভালোভাবেই টের পেয়েছেন। ছায়া, তমা, চলো মা, খাবার দেই। দাঁড়াও মামি, মা কাজে আছেন, ভাইয়াকে খাবার দিবা না? হ্যাঁ দেব। ভাইয়ার খাবারটা আগে গুছিয়ে দাও আমাকে। ঠিক আছে। মিসেস চৌধুরী নির্ঝরের খাবার ট্রেতে গুছিয়ে দেয়। তোহা সেই ট্রে নিয়ে ছায়াকে ধরিয়ে দেয়। যা, ভাইয়াকে দিয়ে আয় ছায়া। আমি? হ্যাঁ তুই। তুই না পারলে আমি দিয়ে আসছি ছায়া। আরে না না তোমাফু, তুমি আমার সাথে চলো, এদিকে এসো। তোহা তমাকে টেনে অন্যদিকে নিয়ে যায়। ছায়া বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি করবে সে, নেবে কি নিবে না। কি হলো মা, যা গিয়ে দিয়ে আয়। ঠিক আছে আন্টি। ছায়া বেচারি আর কি করবে, খাবার ট্রে হাতে নির্ঝরের রুমের দিকে হাঁটা ধরে। রুমে এসে দরজা খট খট করতেই দরজা খুলে যায়। ছায়া ভেতরে প্রবেশ করে। নির্ঝর নেই। ছায়া খাবারটা টেবিলে রেখে পেছনে ফিরে নির্ঝরের সঙ্গে ধাক্কা খায়। চোখ তুলে সামনে তাকায় ছায়া। ছায়াকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই নির্ঝর ছায়াকে পাশের দেয়ালের সাথে চেপে ধরে এবং নিজের ঠোঁট দুটো দিয়ে ছায়ার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। কোনো চকলেটের মতো ছায়ার ঠোঁট দুটোর স্বাদ নেওয়া শুরু করে নির্ঝর। ছায়া নির্ঝরের এমন হঠাৎ আক্রমণ বেশ ভড়কে যায়। নির্ঝরের শক্তির কাছে সে নেহাত একটা পিঁপড়ে, তাই ছোটাছুটি করেও লাভ হলো না। ছায়ার জামাটা নিচ থেকে পেট পর্যন্ত কাটা, অর্থাৎ গোল জামা, সামনে মাঝ বরাবর কাটা। নির্ঝর সেই সুযোগ নিয়ে ছায়ার জামার ভেতর দিয়ে ছায়ার উন্মুক্ত পেটে নিজের বড় বড় হাত দিয়ে চেপে ধরে। একে নির্ঝরের হঠাৎ আক্রমণ, তার ওপর এমন আক্রমণে ছায়ার শরীর শীতে কনকন কোনো বৃদ্ধার মতো থরথর করে কাঁপছে।
কিছুক্ষণ পরে ছায়ার নিঃশ্বাস আটকে আসতে দেখে নির্ঝর ছায়ার ঠোঁট দুটো ছেড়ে দেয়। তবে ছায়াকে নিজের থেকে এক বিন্দু সরতে দেয় না নির্ঝর। নিচু হয়ে ছায়ার গলায় মুখ গুজে মৃদু কামড় আর চুমুতে ভরিয়ে দিতে থাকে। নির্ঝরের এমন কাণ্ডে ছায়ার কণ্ঠ থেকে ভেসে আসে মৃদু মাতাল করার শব্দ, যা শুনে নির্ঝর যেন আরও ঘোরের মাঝে চলে গিয়েছে। ছাড়ুন, কামড়ে দিয়েন না। কেন বল, কামড় দিলে কি হবে? ব্যথা পাচ্ছি। নির্ঝর ছায়ার ঠোঁটে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল। অনেক ব্যথা পাচ্ছিস? ছায়া চোখ বন্ধ করে রেখেছে। নির্ঝর হাসে। চোখ খুলে তাকা। ছায়া ধীরে ধীরে চোখ খুলে নির্ঝরের দিকে তাকায়। এত সুন্দর করে সেজেছিস কেন ছায়া? আমি যে পাগল হয়ে যাচ্ছে। আমি সাজি নাই, তোহা সাজিয়ে দিয়েছে। আমার বউকে শুধু আমি দেখব, আর কেউ দেখতে পারবে না ছায়া। নির্ঝরের মাতাল কণ্ঠে ছায়ার হৃদয়ে দোলা দেয়। বউ? নির্ঝর আবারও ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। কোনো কথাই ছায়ার আজ শুনতে মন চাইছে না নির্ঝরের। নির্ঝর এই মুহূর্তে ছায়াতে বিভোর। ছায়ার শরীরের আরও স্পর্শকাতর জায়গায় নির্ঝরের হাত যাওয়ার আগেই বাইরে থেকে কারো দরজা ঠকঠক করার শব্দে নির্ঝরের ধ্যান ফিরে আসে। ছায়ার থেকে একটু সরে আসে নির্ঝর। ছায়ার ঠোঁটের লিপস্টিক লেপ্টে গেছে। ছায়ার ওড়নাটাও নিচে পড়ে আছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে ছায়া। নির্ঝরের বুকের ভেতরও ঝড় উঠেছে। নির্ঝর বুঝতে পারে দরজাটা ধাক্কানোটা ক্রমশ বেড়েই চলেছে। তবে এটা নিশ্চিত এটা বাসার কেউ না, কারণ নির্ঝরের দরজা এভাবে ধাক্কানোর সাহস কারোর নেই। নির্ঝর ছায়ার ওড়নাটা ছায়াকে জড়িয়ে দেয়। এরপর ছায়ার ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক মুছে ঠিক করে দেয়। ছায়ার ওড়না দিয়ে নিজের মুখে লেগে থাকা লিপস্টিকও মুছে নেয় নির্ঝর। এরপর দরজা খুলে সামনে আদনান আর তমাকে দেখে বেশ বিরক্ত হয় নির্ঝর। নির্ঝর ভাই, কি করছিলেন? এত সময় ধরে দরজা ধাক্কাচ্ছি। ইম্পর্টেন্ট কাজ করছিলাম। কোনো সমস্যা তোমার? না, সমস্যা না। ও মা, ছায়া এখানে? সারা বাড়ি ওকে খুঁজছিলাম আমি। ছায়া এখনো ঘরের মধ্যে আছে। নির্ঝর তা বুঝতে পেরে বাঁকা হাসে। কি সমস্যা তোমার, বলো। ভাই চলুন, আজ তো ঈদ, সবাই মিলে ঘুরতে যায়। আর যদি যেতে না চান তাহলে ছায়াকে পাঠিয়ে দিন। আদনানের প্রস্তাব নির্ঝরের মোটেই ভালো লাগলো না। তার বাড়িতে এসেছে আদনান, তাই কিছু বলাও যায় না। চুপচাপ নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে নির্ঝর। তোমরা যাও, আসছি আমি। কিন্তু ছায়া? তমা, ছায়াকে আমাকে দেখতে দাও। আপনিও যাবেন? তমা লিভ। নির্ঝরের কঠিন শক্ত কণ্ঠে তমা বেশ ভড়কে যায়। আদনানকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্ঝর ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়া এখনও সেখানেই দাঁড়িয়ে কাঁপছে। নির্ঝর ছায়ার কাছে গিয়ে বলে, এখনো তোর কাঁপাকাঁপি কমলো না? ছায়া চুপচাপ আছে। এখনো অনেক কিছু বাকি। ছায়া নির্ঝরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দৌড়ে বেরিয়ে আসে। এই প্রথম নির্ঝর শব্দ করে হাসে। এই পিচ্চি ছায়াকে সে কতই না ভালোবাসে। তৌফিক হাসান। রাবেয়া বেগমকে চৌধুরী বাড়িতে তুলে আনা হয়েছে এক প্রকার। ঈদের দিন রাবেয়া বেগম রান্না করছিল, তার ইতোমধ্যেই তাকে আনা হয়েছে এখানে। এই মুহূর্তে সবাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। বলছিলাম কি, কথা বলবেন আপা? রাবেয়া বেগমের কথায় অনিকা বেগম মৃদু হাসে। বাচ্চারা ঘুরতে যেতে চায় তৌফিক ভাই। আমি পারমিশন দিতাম না, তবে নির্ঝর সাথে যাবে। আপনি কি রাজি? তৌফিক হাসান ছায়ার দিকে তাকায়। তিনি জানে তমা এ বিষয়ের সাথে জড়িত হলেও ছায়া হয়তো মোটেও রাজি না। ছায়া মা, যাবি? আব্বা, আমি আসলে... ছায়া কিছু বলতে যাবে তার আগেই মিসেস চৌধুরী বলে ওঠে, ভাইজান আমাকে বিশ্বাস না করতে পারেন, নির্ঝরকেও বিশ্বাস করেন না। আবার বিষয়টা বিশ্বাসের না, আসলে ছায়া কোথাও যেতে চায় না তো, তাই জিজ্ঞেস করলাম। জানেন তো মেয়েটা এত সরল সোজা। নির্ঝর আছে তো ভাইজান? মামি, শুধু কি নির্ঝর? আমিও তো আছি। তৌফিক হাসান জানে নির্ঝর হাজার হলেও তার মেয়ের স্বামী। তিনি আর বারণ দিতে পারলেন না। ওরা রওনা হয়। তমা, তোহা, আদনান একটা গাড়িতে, আর নির্ঝর ছায়া নির্ঝরের গাড়িতে যাচ্ছে তাদের ডেস্টিনেশনের দিকে। তারা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবে এবং সেখানে থাকবে।
ছায়ার মনটা কেন জানি না ভীষণ খারাপ ডাকছে। এমন কেন হচ্ছে তার নিজেরও জানা নেই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নির্ঝর আর ছায়া পেছনের সিটে বসে আছে। নির্ঝর ছায়ার হাতে হাত রেখে বলল, কিছু হয়েছে তোর? ছায়া নির্ঝরের ঘাড়ে নিজের মাথাটা নামিয়ে দেয়। নির্ঝর বেশ অবাক হয় ছায়ার এমন কাজে। কি রে, তোর কি হয়েছে? শরীর খারাপ? আমার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে। আমাকে ছেড়ে কোথাও যাবে না? ওখানে গিয়ে সব সময় আমার সাথে থাকতে রাজি হবে? ছায়ার এমন কথায় নির্ঝরের বুকের মাঝেও কেমন মোচড় দিয়ে ওঠে। ছায়া, কি হয়েছে? আমায় খুলে বল। আমার ভালো লাগছে না। ছায়ার চোখ দুটো পানিতে ভরে আসে। নির্ঝর ছায়ার গালটা উঁচু করে ছায়ার দুটো ঠোঁট আঁকড়ে ধরে। তোর চোখে পানি কেন ছায়া? আমার ভালো লাগছে না। জানি না, আমারও ভালো লাগছে না। নির্ঝর ছায়াকে নিজের কাছে টেনে নেয়, ছায়াকে নিজের বাহুতে জড়িয়ে নেয়। কিছুক্ষণ ওভাবে থাকার পর নির্ঝর বলে ওঠে, ভালোবাসি। নির্ঝরের এ কথার কোনো প্রতিক্রিয়া দিল না ছায়া। নির্ঝর মাথা নিচু করে তাকিয়ে দেখে তার ছায়া নিশ্চুপ হয়ে ঘুমিয়ে গেছে। নির্ঝর ছায়াকে আরও কাছে টেনে নেয়। কিছু হবে না, সব ঠিক হবে, দেখিস। নির্ঝর ওভাবেই ছায়াকে কোলে রাখে পুরোটা রাস্তা। প্রায় অনেকটা সময় জার্নি করার পর তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। সেখানে পৌঁছে নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে নিয়ে যায় তাদের রেস্ট রুমে। তমা তা দেখে অবাক হয়ে যায়। সে আদনানের কানে ফিস করে বলে, ঘুমের ওষুধ কি এখনই দিয়েছ? না, দেয়নি। তাহলে ছায়া এভাবে ঘুমালো কেন? জানি না ঘুমালো কেন। এই কি হলো, চলো ভিতর চলো। তোহা ছবি তুলছিল একপাশে গিয়ে। সে তো মহা খুশি। তোহার কথায় সবাই ভেতরে চলে যায়। নির্ঝর ছায়াকে বিছানায় শুইয়ে দিয়ে ছায়ার পাশে বসে থাকে। কেন জানি না নির্ঝরের মনের মাঝেও ছায়াকে নিয়ে বেশ ভয় কাজ করছে। ছায়া এমন কেন করছে তা নির্ঝরের জানা নেই। তবে কি এখানে আসাটা ভুল হয়েছে? নির্ঝর এসব চিন্তা করতে করতে সেখানে ছায়ার পাশেই ঘুমিয়ে যায়। রাত 8টা। সারা দিনে দুপুরের খাবার পেটে পড়েনি কারোর, না নির্ঝর না ছায়ার। দুজনেই ঘুমিয়ে গিয়েছিল। তবে নির্ঝর আগে উঠে ছায়ার জন্য তার পাশেই বসেছিল। ছায়া চোখ খুলে নির্ঝরকে পাশে দেখে উঠে বসে। মিস ছায়া, ঘুম ভাঙলো? আপনি কাকে আশা করছিলে? কাকে আশা করব? আপনি বলছিস কেন? আজব নির্ঝর ভাই। ছায়ার মুখে ভাই ডাক শুনে নির্ঝর ছায়াকে টেনে নিজের নিচে ফেলে। আল্লাহ, এগুলো কি হচ্ছে? ভাই কাকে বললি? এই রুমে তৃতীয় কেউ আছে? না। তাহলে আপনাকেই বলেছি। তবে রে, বড্ড কথা বেড়েছে, দাঁড়া। নির্ঝর ছায়াকে টেনে আবার কিস করা শুরু করে। ছায়ার ঠোঁট আঁকড়ে ছায়াকে এত বেশি জোরে আটকে রেখেছে, ছায়া নড়তেও পারছে না, চড়তেও পারছে না। নির্ঝর বেশ কিছুক্ষণ পর ছায়ার গলায় নেমে আসলে ছায়া হাসি শুরু করে। ছাড়ুন ছাড়ুন, সুরসুরি পায়, ছাড়ুন। নির্ঝর নিজের চুল দিয়ে ছায়াকে আরও বিরক্ত করা শুরু করে। ছায়া মন খুলে হাসে। ছাড়ুন, আর না না, আর হাসতে পারছি না। আর বলবি ভাই, বলবি আর? না, বলবো না, ছাড়ুন। নির্ঝর ছায়ার থেকে উঠে আসে, ছায়ার গালে, চোখে, কপালে সব জায়গায় চুমু দেয় নির্ঝর। চল খেতে যাই। চলেন, জামা পাল্টাবো আগে, ছাড়েন আমায়। ছায়া উঠে জামা পাল্টে নেয়। এরপর তারা রিসর্টের একটা খোলা জায়গায় চলে আসে। সেখানে খাবার সার্ভ করে তাদের। ছায়া খুশি মনে খাবার খায়। ছায়ার মনটা ভালো করতে পারায় নির্ঝরের নিজেরও ভীষণ ভালো লাগছে। ছায়া খাচ্ছে সারাদিনের খাবার, তাই একটু বেশিই খাচ্ছে। নির্ঝর ছায়ার কিছু ছবি তুলে নেয়। এরই মাঝে সেখানে বাকিরাও উপস্থিত। বাবা, ছায়া এত ঘুমালি আজকে? তমার কথা শুনে ছায়া খাওয়া রেখে তমার দিকে তাকায়, তবে কিছু বলে না। নির্ঝর ভাই, আপনি কোথায় ছিলেন সারাদিন? ছিলাম যেখানে থাকার কথা। কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? আপনি ব্যস্ত মানুষ। তা চলুন একটু ঘুরে আসি। না, যাব না, ঘুরতে যাব না আপু, আমি এখন রেস্ট নেব। এত ঘুমালি, তাও রেস্ট নেওয়া হলো না? না, এখন খেয়ে মোটেই এনার্জি নেই। তাছাড়া রাত এখন, আমি বের হতে চাই না। কাল সকালে দেখবো সব জায়গা। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করবি। ছায়া, তোর কি শরীর খারাপ? তোহা ছায়ার কপালে হাত দিয়ে চেক করে। না রে, কিছু হয়নি আমার। সকালে ঘুরতে গেলেই হয়,
এখন তো কিছু দেখতেও পাবো না। আচ্ছা সমস্যা নাই, যা রেস্ট নিয়ে গিয়ে। হুম। ছায়া আবারও রুমে এসে শুয়ে পড়ে। কেন জানি না তার আজ ভীষণ ঘুম ধরছে। মেয়েটা ওড়নাটা কোনোমতে খুলেই এলোমেলোভাবে শুয়ে আছে। ছায়ার রুমের দরজাটা খোলা। ছায়াকে চেক করে দেখতে এসে নির্ঝর লক্ষ্য করে ছায়া এলোমেলো হয়ে শুয়ে আছে, দরজাও খোলা। নির্ঝর জলদি করে দরজা লাগায়। ছায়ার কাছে এসে দেখতে পায় ছায়ার জামাও উঠে আছে পেটের ওপর। নির্ঝরের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ছায়ার খোলা পেটে নির্ঝর তার ঠান্ডা হাতটা দিতেই ছায়ার শরীর কেঁপে ওঠে। ছায়ার মৃদু কাঁপুনি দেখে নির্ঝরের আরও ছায়াকে কাছে পেতে মন চায়। ছায়া নির্ঝরের কাছে গিয়ে ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। ঘুমের মাঝেই নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় ছায়া নিজের চোখ দুটো হালকা খুলে তাকায়। নির্ঝরকে নিজের শরীরের ওপর দেখে ছায়া বেশ অবাক হয়, কারণ সে জানে এই অবস্থায় তার পাশে এই মানুষটা ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, আর থাকলেও তা ছায়া মেনেই নিতে পারবে না। ছায়া নিজের দুহাত বাড়িয়ে নির্ঝরকে আরও নিজের কাছে নিয়ে আসে। নির্ঝর যেন পারমিশন পেয়ে যায়। প্রিয়তমার আরও কাছে যাওয়ার মনোভাব দৃঢ় হয় নির্ঝরের, কিন্তু এই মুহূর্তে তা করা মোটেও ভালো নয়। নির্ঝর ছায়াকে আবার ঘুম পাড়িয়ে দেয়। ছায়ার এমন হঠাৎ করে ঘুম বেড়ে গেছে যেটা নির্ঝরের কাছে সন্দেহের মতো লাগলো। নির্ঝর ঠিক করে তাহলে আজকে ছায়ার সাথেই থাকবে সে। যেমন ভাবা তেমন কাজ। ছায়ার রুমের সোফায় গিয়ে শুয়ে পড়ে নির্ঝর। কিছুক্ষণ পর নির্ঝরের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে নির্ঝর দেখতে পায় একটা গুরুত্বপূর্ণ ফোন কল। নির্ঝর ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে আসে। হ্যাঁ বল। বস, 1 সেকেন্ড বাইরে আসুন, কিছু দেখানোর আছে। তুই তো ফোনও দিতে পারিস। না বস, সামনে দেখাবো, আপনি একটু আসুন। ঠিক আছে। নির্ঝর ফোনটা কেটে রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু সে কি জানতো এইটুকু সময়ের ব্যবধানে তার জীবনে কি ঘটতে চলছে। মাত্র 5 মিনিট কথা বলে নির্ঝর তার গার্ডদের সাথে। এরপরই সে ছায়ার রুমে এসে দেখতে পায় ছায়া শোয়া নেই, কিন্তু ছায়া তো ঘুমিয়েছিল। নির্ঝর বাথরুম সহ সব জায়গায় চেক করে, কোথাও ছায়া নেই। নির্ঝর এবার তমার রুমে যায়। তমা ঘুম, ছায়া নেই। আদনান সেখানেই আছে, ছায়া নেই। তোহাও ঘুম, ছায়া নেই। নির্ঝর পুরো রিসোর্টটা ঘুরে কোথাও ছায়ার অস্তিত্ব টের পায় না। নির্ঝর তার গার্ডদের জলদি করে ছায়ার খোঁজ লাগাতে বলে। রিসর্টের সব কিছু নড়ে গেছে মুহূর্তে। নির্ঝরের হুঙ্কারে সবাই এক জায়গায় হয়েছে। একটা মেয়ে জাস্ট কিছু মিনিটের ব্যবধানে হারিয়ে গেল। স্যার বিশ্বাস করুন, আমাদের রিসোর্টে কেউ বিনা অনুমতিতে ঢুকতে পারে না। আমাদের রিসোর্টে আসতে গেলে আগে রুম বুক করতে হয়। একটা মেয়ে জাস্ট কিছু মিনিটের ব্যবধানে হারিয়ে গেল? আমি কিচ্ছু জানতে চাই না। আই নিড ছায়া। নির্ঝরের চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। তমা, আদনান আর তোহাও সেখানে উপস্থিত হয়। ভাইয়া কি হয়েছে? শান্ত হ। তোহা, ছায়াকে খুঁজে পাচ্ছি না। তোহা, ছায়াকে খুঁজে পাচ্ছি না। ও কোথায় হারিয়ে গেছে? ভাইয়া কি বলছিস? খুঁজে পাচ্ছিস না মানে? এই ভাইয়া কি বলে? নির্ঝর ভাই। নির্ঝর ভাই শান্ত হও। আদনানের কথা শুনে নির্ঝর গর্জে ওঠে। শি ইজ মাইন, শি ইজ মাই ওয়াইফ, মাই লাইফ, মাই ওয়ার্ল্ড, মাই এভরিথিং। আই ওয়ান্ট লেট ইন ওয়ান ডাউন। নির্ঝরের গর্জনে আদনান নিজের স্থান থেকে 2 কদম পিছিয়ে যায়। এই মুহূর্তে একটা ক্ষুধার্ত সিংহের মতো গর্জন করছে নির্ঝর। উপস্থিত সবাই তার দাবায় মনে হচ্ছে ভস্ম হয়ে যাবে। তমা ঘামছে, সেটা দেখে তোহা এগিয়ে যায় তমার দিকে। তমাফু, তুমি ঘামছো কেন? এখানে তো ঠান্ডা। কই কই না তো। আরে তোহা, কি যে বলো না, ঘামবো কেন? আমি তো দেখছি তুমি ঘামছো। আরে বাদ দাও, ছায়া কোথায় গেল? ছায়া, বাড়িতে কি বলবো আমি? ভাপ্পা আমাকে মেরে ফেলবে। সবাই কান খুলে শোনো, রিসোর্ট থেকে না একটা মানুষ বের হতে পারবে, না কেউ ঢুকতে পারবে। আদনান, আমি যখন বলছি সবাই, তখনই তুমি আছো। কথাটা বলে নির্ঝর তার গার্ডদের নিয়ে বেরিয়ে যায়। আদনান তার রুমে চলে আসে, তোহা আর তমাও। কিছুক্ষণ পর তমা লুকিয়ে আদনানের রুমে যায়। কি ঠিক আছে তো সব? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই প্ল্যান মতো হয়েছে, তুমি চিন্তা করো না। শুধু কম ঘাবড়াবা। নির্ঝরের হুঙ্কার শুনে ঘাবড়ে গেলে চলবে না। হ্যাঁ তা ঠিক আছে, তবে নির্ঝর যে বেরিয়ে গেল,
আমরা যদি ধরা পড়ে যাই? এত চিন্তা করো না, ধরা আমরা পারবো না, শুধু একটু অপেক্ষা করো। ঠিক আছে। এখন তুমি রুমে যাও, ঘুমাও। নির্ঝর আমাদের এক জায়গায় দেখলে সন্দেহ করবে। ঠিক আছে। তমা বেরিয়ে নিজের রুমে চলে যায়। এটা ছিল শহর থেকে কিছু দূরে গ্রাম আর নদীর পাশে একটা রিসর্ট, যেটা মূলত প্রাকৃতিক প্রেমিকদের উদ্দেশ্য করে বানানো হয়েছে। অসম্ভব সুন্দর এই রিসর্টে তুমি দেখবে নানা ধরনের পাখি, গাছ, নদী। আবার ফিশিং করতে পারো চাইলে। এই রিসর্টে প্রবেশদ্বার একটা হলেও বের হবার অনেকগুলো রাস্তা। রিসোর্টটা ট্যুরিস্টদের জন্য সব থেকে সেফ জায়গা। আর এখানেই যেহেতু নির্ঝর ছিল, তাই এটা আরও সুরক্ষিত হয়ে যায়। তবে এত সুরক্ষার মাঝে কিভাবে কি হয়ে গেল, এটা ভেবেই নির্ঝরের চুল ছিঁড়ে ফেলতে মন চাইছে। কেউ কিভাবে তার বুক থেকে ছায়াকে এভাবে নিয়ে যেতে পারে? নির্ঝর মাথায় হাত দিয়ে বসে আছে। নির্ঝরের সামনে এই মুহূর্তে সবাই মাথা নিচু করে বসে আছে। নির্ঝর সাহেব, আমাদের একটু সময় দিন। ওসি সাহেব, আপনাকে সময় দেওয়ার মতো সময় যদি আমার ছায়া পায়, তবে আমার আপনাকে সময় দিতে কোনো সমস্যা নেই। দেখুন স্যার, আমরা আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কেউই বুঝতে পারছেন আমার মনের অবস্থা। এ কথা মিথ্যা বলা হবে যদি আপনি এটা বলেন আপনি বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কী অনুভব করছি। আমরা আমাদের বেস্ট ট্রাই করছি। এই রিসোর্টের সমস্ত ফোন ট্র্যাক করুন, কে কার সাথে কী বিষয়ে কথা বলেছে, এবং এই রিসোর্টের পাশের সব সিসিটিভি চেক করুন। আমার মন বলছে ছায়া রিসোর্টের ভেতরে আছে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, কারণ 6 মিনিটের মধ্যে কাউকে বের করে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। জি, আপনি জলদি কাজ শুরু করুন। কথাটা বলে নির্ঝর গাড়িতে উঠে পড়ে। নির্ঝর চিন্তা করছে কিভাবে কেউ এত বড় গেম খেলতে পারে। এতটা চতুর হয়ে সব কিছু করেছে, কোনো প্রমাণও নেই। অন্ধকার একটা স্টোর রুম, ভাঙ্গাচূড়া সব চেয়ার টেবিল, খাট, এসবে ধুলা পড়ে গেছে। হাত, মুখ, চোখ সব কিছুই বাঁধা ছায়ার। মেঝেতে পড়ে আসে নিস্তেজ হয়ে। আসলে হয়েছেটা কি? চেয়ারের সামনে মাথায় হাত দিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে নির্ঝর। চেয়ারে একটা মানুষকে বাঁধা, চারদিক থেকে 4 জন গার্ড তাকে উত্তম মধ্যম পেটাচ্ছে। লোকটা বারবার চিৎকার দিচ্ছে, তবে লোকগুলো তাদের কাজ থামাচ্ছে না। থাম। নির্ঝরের কমান্ডো শুনে সবাই যেন যার স্থান থেকে 4 কদম পিছিয়ে যায়। এবার বল, আমাকে কেন ফোন করেছিলে? বিশ্বাস করুন স্যার, আমি সত্যি জানি না। আমার লোকটার কথা শেষ হবার আগেই নির্ঝরের ইশারায় তাকে আবারও মারা শুরু করে সবাই। স্যার স্যার থামান থামান, আমি বলছি। লোকটার কথায় নির্ঝর ইশারা দিয়ে সবাইকে থামতে বলে। ম্যাম আসলে তোমা, ছায়াকে এখান থেকে সরাতে হবে এক্ষুনি। ভাই বোধহয় সব কিছু টের পেয়ে গেছে। মানে কি? এত রাতেই ঘুমানোর সময় এটা তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। তুমি ছায়াকে মারোনি? মারতে তো আমি চাইনি তোমা, তুমি খুব ভালো করে জানো আমি কি চেয়েছিলাম। তা যা করার করো, আমাকে এসব বলার মানে কি? তুমি আমার সাথে চলো। আমাদের যে লোক ছিল তাকে নির্ঝর তাকে ধরে ফেলেছে। দেখো, আমি কিন্তু কিছু জানি না। আমি যদি ফাঁসি তাহলে তুমি আমার সঙ্গী। এমন কথা না বলে সোজা চলো। আদনান তমাকে নিয়ে স্টোর রুমের সামনে চলে আসে। সেখানে গিয়ে আদনান তমার দিকে তাকিয়ে বলে, লাইট জ্বালাও না কেন? কিসের লাইট জ্বালাবো? ফোনে আর কিসে? তমা ফোনটা বের করে লাইট জ্বালায়। তবে সামনে যা দৃশ্য ছিল তা দেখার জন্য তমা বা আদনান কেউই প্রস্তুত ছিল না। না, নির্ঝর ভাই। এখন তো আগে ঘুমানোর সময়, তাই না? ভাই আসলে তোতলাচ্ছিস কেন? আমি না, আসলে তোতলাবো কেন? তোতলাচ্ছি না। নির্ঝর আদনানের দিকে এগিয়ে যায়। জানিস ভাই, কোন মানুষগুলোর জন্য জাহান্নাম কেন বানানো হয়েছে? মানে? থাক, জানতে হবে না। জাহান্নাম আমি তোর জন্য বানিয়েছি, যা দেখায়। কথাটা বলার সঙ্গে সঙ্গে নির্ঝরের কিছু লোক এসে তমা আর আদনানকে ধরে নিয়ে যায় সেখান থেকে। আদনান ছায়ার দিকে এগিয়ে এসেছে এক পা করে, হাত মুখ বাঁধা। ছায়া মাথা নাড়িয়ে বারবার না করছে তার কাছে যেন আদনান না আসে। কিন্তু ছায়ার এই মৃদু চেষ্টা দেখে কোনো ভিলেনের মতো অট্টহাসিতে মেতে ওঠে আদনান। ছায়া রানী, আজ তুমি আমার হবে। তোমার এই ছোট্ট শরীরটার প্রতিটা জায়গা আজকে আমি টেস্ট করব।
কি বিশ্রীভাবে হাসতেছে আদনান, যা দেখে ছায়ার প্রচেষ্টা আরও বেড়ে যায়। মেঝেটা সমান নয়, অসমান মেঝেতে ছায়ার হাতের খোলা জায়গা কেটে রক্তপাতের সৃষ্টি। ছায়া বারবার করছে আর পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে ছায়া এত অসহায় কেন? নিজের ওপর নিজেরই ঘৃণা হচ্ছে ছায়ার। কি করবে সে এখন? আদনান যখন ছায়ার ওড়নাটায় হাত দিবে তখনই তার ফোন বেজে ওঠে। ছায়া চোখ খুলে চিৎকার করে ওঠে। ছায়ার চিৎকার শুনে নির্ঝর ছায়ার কাছে চলে যায়। ছায়া, ঠিক আছিস ছায়া? ছায়া দুহাত বাড়িয়ে নির্ঝরকে জড়িয়ে ধরে। ছায়ার চোখের পানিতে নির্ঝরের শার্ট ভিজে যাচ্ছে। ছায়া, আমি আছি তো, কাঁদিস না। আমি 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 থাকবো না, আমি আব্বার কাছে যাব। ছায়া, আমি আছি তো। না নেই, তখন কোথায় ছিলেন? ছিলেন না তখন, আব্বার কাছে যাব আমি। ছায়া, ছাড়ুন আমায়। ছায়া জোর খাটিয়ে নির্ঝরের থেকে সরে আসতে গেলে হাতের ব্যথা টের পায়। ছায়া, বোঝার চেষ্টা কর, কালকে যাব, এখন অনেক রাত। না, আপনি কোথায় ছিলেন? আমার হাত বাঁধা ছিল, ওই ছেলেটা জঘন্য, আমার ওড়নায় হাত দিয়েছে ও। ছায়া। নির্ঝর ছায়াকে নিজের কাছেই টেনে আনে। ছায়া, তুই যা বলবি আমি তাই করব। ওর হাত কেটে দিতে বল, আমি তাই করব। ওর হাত দুটো কুকুরকে খাওয়াতে চাই। ছায়ার এমন ভয়ঙ্কর কথা শুনে নির্ঝর একটু অবাক হয়। আসলে মেয়েদের কাছে সম্মানটা ঠিক এমন, জান দিতে রাজি তবে মান দিতে নয়। প্রতিটা নারীর কাছে তার সম্মান সব থেকে বেশি দামি। তুমি হাজার কিছু দিয়েও একটা মেয়েকে শান্ত রাখতে পারবে না, যদি না তুমি তাকে তার প্রাপ্য সম্মানটা দাও। তাই নারীকে সম্মানের সাথে আটকে রাখো। দামি দামি জিনিস সবাই দিতে পারে, কিন্তু সম্মান কজনে দিতে পারে? তুই যা চাস তাই হবে। ছায়া কোনো উত্তর দিল না। ছায়া। নির্ঝরের ডাকেরও কোনো প্রতিক্রিয়া জানালো না ছায়া। নির্ঝর মাথা নিচু করে দেখতে পায় ছায়া চোখ বন্ধ করে নিয়েছে। ডক্টর বলেছিল ছায়াকে কড়া ডোজের ঘুমের ঔষধ দেয়া হয়েছে, যার জন্য ছায়ার শরীরের অবস্থা তেমন ভালো নেই। ছায়ার ক্ষতস্থানের ঔষধ এই মুহূর্তে তাকে দেওয়া যাবে না। এত কড়া ডোজের ঔষধ খাটানো হয়েছে যে এর ওপর আরও ঔষধ খাটালে সেটা ভালো হবে না। আর খাওয়া দাওয়া করলে এ ব্যথা এমনিতেই কমবে। কাল থেকে ঔষধ খাওয়ানো যাবে, কিন্তু ছায়া যে ঘুমিয়ে যাচ্ছে, নির্ঝর তাকে কিছু খাওয়াতে পারল না। এইদিকে ছায়ার বাবা সমানে ফোন করছে নির্ঝরকে। এত ঝামেলায় নির্ঝর ফোনটা তুলতেই পারেনি। তবে নির্ঝর জানে তৌফিক হাসান এখনও বসে আছে ফোনের কাছে। মেয়েদের খোঁজ না পাওয়া পর্যন্ত তার ঘুম হবে না। নির্ঝর ফোনটা হাতে তৌফিক হাসানকে ফোন করে। দুইবার রিং হতেই ফোনটা তুলে নেয় তৌফিক হাসান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাবা নির্ঝর। আমার ছায়া কেমন আছে? শুধু ছায়াকে নিয়ে চিন্তা করেন চাচা? তা নয়, আসলে মেয়েটা ছোট তো, তার উপরে অনেক সাদাসিধা। তোমার মেয়েটা অনেক বুঝে, ওর থেকে ছায়া বিপদে পড়ে বেশি। বুঝতে পেরেছি আপনার কথা, চিন্তা করবেন না চাচা। ছায়া ঠিক আছে। কোথায় আছে ও? ঘুমাচ্ছে চাচা। তোমার কাছে? জি। ঠিক আছে বাবা, একটু কাছে কাছে রেখো। কাল বাড়িতে নিয়ে যাব, চিন্তা করবেন না। কি হয়েছে বাবা? কালকে বলবো চাচা, আজ ঘুমান। ঠিক আছে। ফোন কেটে নির্ঝর ছায়ার কাছে যায়। ছায়ার কপালে, গালে, ঠোঁটে নিজের ভালোবাসার স্পর্শ দিয়ে দেয় নির্ঝর। আমার ছায়া, আমার সিংহিনী তুই, কিচ্ছু হবে না তো। সবাইকে শাস্তি দেবো আমি, দেখিস তুই, কাউকে ছেড়ে দেব না। মাত্র 4 ঘন্টায় কেউ যদি এত কিছু করতে পারে, তবে তার ব্যবস্থা আমায় নিতেই হবে। অনেক হয়েছে চোর পুলিশ খেলা, এবার সব কিছু মুখোমুখি হবে। নির্ঝর ছায়াকে বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালের সূর্য যখন পূর্বে উঠেছে তখনই নির্ঝর ছায়াকে নিয়ে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা দেয়। ছায়া ঘুমিয়ে আছে এখনও। নির্ঝর ছায়াকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসে পড়ে। ছায়ার মাথাটা নিজের কাঁধে রেখে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। নির্ঝর আজ ছায়ার মতো গাড়ি থেকে বাইরের দিকে তাকিয়ে আছে। অদ্ভুত সুন্দর এই দৃশ্য তার কাছে। নির্ঝর কখনো এটা কল্পনাও করেনি প্রকৃতিও এত সুন্দর হতে পারে। ভালোবাসলে মনে হয় সব কিছু রঙিন হয়ে যায়। নির্ঝর ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। ছায়াকে নিজের কোলের ওপর বসিয়ে নেয়। ছায়া তাও ঘুম। নির্ঝর চিন্তা করে,
এই মেয়েকে যদি কেউ সারা দুনিয়া ঘুরিয়ে নেয় ঘুম অবস্থায়, এ তাও টের পাবে না। নিজে কথাগুলো চিন্তা করে নিজেই হাসে নির্ঝর। ভালোবাসা সত্যি রং এনে দেয় জীবনে। নির্ঝর ছায়ার নাকে গালে ঠোঁটে চুমু খায়, আর এভাবেই রাস্তা পার হয়ে যায়। গ্রামে পৌঁছে নির্ঝর ছায়াকে নিয়ে সোজা ছায়াদের বাড়িতে আসে। গাড়ি থামলে ছায়া ঘুম থেকে একটু একটু করে ওঠে। চোখ মেলে নিজেকে নির্ঝরের কোলে দেখে অবাক হয় ছায়া। আমি কোথায়? এখানে কেন? তুই বাড়িতে, তোর বাড়িতে। ঘুম ভেঙেছে? হুম। এই নে পানি। ছায়া পানি নিয়ে ডক ডক করে সবটুকু খেয়ে নেয়। নির্ঝর ছায়াকে বের করে আনে গাড়ি থেকে। তৌফিক হাসান ঘর থেকে বের হলেন নির্ঝরের গাড়ির শব্দ শুনে। রাবেয়া বেগম তখন রান্নাঘরে সকালের খাবার রান্না করছেন। বাবা নির্ঝর তোমা কোথায়? আর সায়ের কি হয়েছে? ভেতরে চলুন চাচা, আর চাচিকে ডাক দিন। নির্ঝরের কথা মতো তৌফিক হাসান স্ত্রীকে ডাক দেয়। রাবেয়া বেগম রুমে এসে দেখে ছায়ার মুখটা মলিন হয়ে আছে। কি রে মা, কি হয়েছে? আর একা কেন? তমা কোথায়? চাচি, ছায়াকে নিয়ে রুমে যান প্লিজ। রাবেয়া বেগম স্বামীর দিকে তাকায়। তৌফিক হাসান ইশারা দেয়। রাবেয়া বেগম ছায়াকে নিয়ে রুমে চলে আসে। বলো বাবা, কি হয়েছে? নির্ঝর একটা দীর্ঘশ্বাস ফেলে তৌফিক হাসানকে গোড়া থেকে সব কিছু খুলে বলে একে একে। সব কিছু নিস্তব্ধ হয়ে শোনে তৌফিক হাসান। এরপর তিনি কি বলবেন নিজেও বুঝতে পারছেন না। কি বলছো বাবা এগুলো? যা সত্যি তাই বলছি চাচা। তমা ছায়াকে ভালোবাসে, কিন্তু ঘৃণা করে হাজার গুণ। ছায়াকে অনেক কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়েছে তমা। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমি ছায়াকে আজ এখান থেকে নিয়ে যাচ্ছি। ও আমার সাথে থাকবে, এবং ছায়ার পরীক্ষার পর আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু বাবা নির্ঝর, আমি আর কোনো কথা শুনতে চাই না চাচা। ছায়াকে গোছাতে বলেন সব কিছু। আজ থেকে ওকে আমার সাথে আমার রুমে থাকতে হবে। মেয়েটা বড্ড ছোট আসলে। চাচা, আর কোনো এক্সকিউজ দেবেন না। আমি আমার ছায়ার আর কোনো ক্ষতি করব না। আর যদি চান ওর পরীক্ষার পর একবার আমার সাথে যাবে, তাহলে তমাকে আমি মেরে ফেলছি। কি বলছো বাবা? আমার বড় মেয়ে তমা। ছোট মেয়ে তো ছায়া, তমা বড় মেয়ে আপনার। এত বড় সাহসও কোথায় পায়? আপনাদের শিক্ষায় কি তবে কোনো ভুল হলো চাচা? বাবা আমি আসলে কি বলবো? কিছুই বলে না চাচা। এই মুহূর্তে আমার স্ত্রীর জীবন সংশয়, আমাকে বুঝতে দিন। তৌফিক হাসান এই মুহূর্তে নির্ঝরের জালে ফেসে গেছেন। কোনো মতেই এই ছেলেকে আর থামানো গেল না। তবে যতই হোক তমা তার মেয়ে। নির্ঝর সব করতে পারে, তমাকেও সে গুম করে দিতেই পারে। তাই এখন নির্ঝরের সাথে ছায়াকে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তৌফিক হাসান হতাশার নিঃশ্বাস ত্যাগ করেন। আমি রাজি, তবে ছায়ার সজ্ঞানে এই মুহূর্তে কাজী ডাকা হোক। আবার কবুল বলে দুজন বিয়ে করো। জি চাচা, কোনো সমস্যা নেই। নির্ঝর তার মা বাবাকে ছায়াদের বাড়িতে ডাকে এবং সেখানে কাজী আসে। মিস্টার এবং মিসেস চৌধুরী তৌফিক হাসান রাবেয়া বেগমের সাক্ষীতে আবারও পুনরায় বিয়ে পড়ানো হয় ছায়া আর নির্ঝরের। তবে এই বিয়ের জন্য ছায়া মোটেও প্রস্তুত ছিল না। ছায়া অনেক কান্না করেছে এই মুহূর্তে। এই বিয়ে সে চায় না। তাই নির্ঝরের চোখের তীক্ষ্ণতার সামনে ছায়া নিরীহ বিড়াল মাত্র। গাড়িতে ছায়ার কান্না আর ফুপানোর শব্দ শুনে নির্ঝরের বিরক্তি লাগছে। থামবি তুই? আমি এখন বিয়ে করব না। নির্ঝরের যে রাগ হচ্ছে তাও সে চুপচাপ করে থাকে, কারণ এই মুহূর্তে রাস্তায় কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে। চৌধুরী বাড়িতে পৌঁছে মিসেস চৌধুরী ছায়াকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আয় মা, তোর জন্য কত অপেক্ষা করেছি জানিস তুই? ছায়া মিসেস চৌধুরীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মিসেস চৌধুরী বিষয়টা বুঝতে পেরে হাসে। শাশুড়ি বৌমার কথার মাঝে কোথা থেকে টর্নেডো হয়ে উড়ে এলো নির্ঝর, আর ছায়াকে নিয়ে রুমে চলে গেল। মিসেস চৌধুরী বিষয়টা বুঝতে বুঝতে নির্ঝর দরজা লাগিয়ে দিয়েছে। এই ছেলে এত বেহায়া কিভাবে? যাই হোক, বউ তো এলো ঘরে, যাই রান্নাঘরে যাই। নির্ঝর দু এক পা করে ছায়ার দিকে এগোচ্ছে, আর ছায়া পিছিয়ে যাচ্ছে। একসময় ছায়া খাটের ওপর বসে পড়ে পেছাতে পেছাতে। নির্ঝর ছায়ার গালে হাত দিয়ে নিজের কাছে টেনে নেয়। বল, এবার বল, এত কেন কান্না করছিস? করবো না। বিয়ে কেউ করে? তাহলে কি করে? আমাকে এখন সবাই বিবাহিত বলবে। হ্যাঁ,
আ- আমাকে সবাই বলবে আমি বিবাহিত, সবাই সিঙ্গেল আমাদের ক্লাসের। নির্ঝর ছায়ার কান্না আর অজুহাত শুনে বেহুশ। সিরিয়াসলি ছায়া, এই জন্য কাজ শেষ? তা নয়তো কি? নির্ঝর এবার ছায়াকে বিছানায় ফেলে নিজে ছায়ার ওপরে চলে আসে। বিয়ের পরের কাজটা সেরে ফেলবো, দাঁড়া। তখন সবাইকে বলিস তোরা যা করেছিস তার চেয়ে এক ধাপ এগিয়ে আমি। কথাটা বলে নির্ঝর ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। ছায়া ছটফট শুরু করে দিয়েছে। নির্ঝর ছায়ার হাত দুটো এক হাতে নিয়ে ছায়ার মাথার ওপর পিন করে দেয় এবং অন্য হাত ছায়ার জামার ভেতর ঢুকিয়ে দেয়। ছায়ার নিঃশ্বাস ভারী হয়ে আসতে সাথে নির্ঝরের এত কাছে আসার কারণে তার শরীরে শীতের কাঁপুনি শুরু হয়েছে। নির্ঝর ছায়ার জামা খুলে ফেলে। ছায়ার স্পর্শকাতর জায়গায় নিজের মুখ নিয়ে যেয়ে ছায়া শব্দ করে কান্না করে দেয়, কিন্তু ছায়ার কান্না দেখার মতো অবস্থা এই মুহূর্তে নির্ঝরের নেই। কাঁদিস না পাখি, অনেক বছর অপেক্ষা করেছি আমি তোকে কাছে পাওয়ার জন্য। প্লিজ, আমি এই মুহূর্তে তোকে অনেক কাছে চাই। আম- আমি আমি ছায়ার গলার কম্পন আরও বৃদ্ধি পায় যখন নির্ঝরের ঠোঁটে ছায়ার সমস্ত শরীর স্পর্শ করতে শুরু করে। নির্ঝরেরও এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করার একটুও শক্তি নেই। এই মেয়েটাকে সে কতটা ভালোবাসে, কত বছর অপেক্ষা করেছে নির্ঝর। এই মেয়েটাকে সে কত ভালোবাসে, কত বছর অপেক্ষা করেছে। ছায়ার শরীরের কাঁপুনির মাত্রা যেমন বাড়ছে, নির্ঝরের ভেতরের বাসনা আরও জাগ্রত হচ্ছে। নির্ঝর ছায়ার শরীরে থাকা অবশিষ্ট কাপড়ের টুকরাটাও খুলে ফেলে। লজ্জায় ছায়ার মরে যেতে মন চাইছে। প্রিয়তমার লজ্জায় লাল মুখখানা দেখে নির্ঝরের ভেতরে টর্নেডো উঠে গেছে। ছায়াকে নিজের কাছে টেনে নেয়। একটু মানিয়ে নিতে হবে জান, আমার সাথে একটু কম্প্রোমাইজ কর। কথাটা বলে নির্ঝর ছায়ার ওপর নিজের সবটুকু অধিকার খাটানো শুরু করে। নির্ঝর, আমি নির্ঝর জানে ছায়ার কষ্ট হচ্ছে, তাই নির্ঝর ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। প্রিয়তমার ব্যথার কষ্টগুলো চুমুতে মুছিয়ে দিতে চায়, কিন্তু ছায়ার চোখ বেয়ে ঝর্ণা গড়িয়ে পড়ে। ছায়া দু হাতে নির্ঝরকে ছড়িয়ে দিতে চাইছে নিজের থেকে। এই মুহূর্তে ছায়ার এমন কাজ নির্ঝরকে ভীষণ রাগিয়ে তুলছে। ছায়া নিজেকে নির্ঝরের নিচে থেকে সরাতে চাইছে। এতে দুজনেরই কষ্ট বাড়ছে, একটুও কমছে না। নির্ঝর ফ্রাস্ট্রেশনে ছায়ার গালে একটা চড় বসিয়ে দেয়। চড়ের বেগ এতই ছিল যে ছায়ার চারদিক চিন করে শব্দ শুধু হয়ে গেছে। ছায়ার ছটফটানিও শেষ হয়ে গেছে। নির্ঝরের থাপ্পড় খেয়ে ছায়া চুপচাপ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নির্ঝর বুঝতে পারে সে কি করলো কাজটা। নির্ঝর ছায়াকে জড়িয়ে ধরে। জান, সরি জান, সরি। ছাড়ুন, সরি। তুই তো বিরক্ত কেন করছিস? আমার কষ্ট হচ্ছে। নির্ঝর ছায়ার গালটা নিজের হাতের মধ্যে নিয়ে আসে। ছায়ার কপালে, ঠোঁটে, গালে চুমু খায়। জানি একটু কষ্ট হবে, বাট ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। আমি নির্ঝর তো নির্ঝরই। এমপি সাহেব কত বছর পরে ভালোবাসাকে আপন করে পেল। এ ভালোবাসা কি ছাড়া যায়? নির্ঝর ছায়াকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। বাথটবে পানি ভরে সেখানে ছোঁয়াকে শুইয়ে দেয়। রুমে এসে নির্ঝর দুহাত মাথায় চলে আসে। প্রিয়তমার ভালোবাসা তবে এতটা খাঁটি? নির্ঝর চাদর বদলে দেয়, রুমের চাদর বদলে আবারও নির্ঝর বাথরুমে চলে আসে। ছায়াকে ফ্রেশ করিয়ে রুমে নিয়ে শুইয়ে দেয়। ছায়ার গালে চুমু খায় নির্ঝর। নির্ঝরের ছোঁয়ায় ঘুমের মাঝেই কেঁপে ওঠে ছায়া। নির্ঝর হাসে। এত বছর পরে তার জীবনের সেই আশা পূরণ হলো। নির্ঝর উঠে বাইরে চলে আসে। নির্ঝর নিশে আসতেই মিসেস চৌধুরী ছেলের কাছে আসেন। কি ব্যাপার, এতক্ষণ কি করছিলি? মেয়েটা সকাল থেকে খায়নি, কত রান্না করে বসে আছি। মা, তুমি এমন কেন করো? দাও খাবার, দাও আমাকে। তুই ওকে নিচে ডাক। না, পারছি না, তুমি খাবার দাও। মিসেস চৌধুরী বুঝে গেছে সবই। তিনি প্লেটে খাবার নিয়ে নির্ঝরের কাছে নিয়ে যায়। নে ধর, যা। নির্ঝর প্লেট হাতে ওপরে চলে যায়। ছায়াকে ঘুম থেকে এক প্রকার জোর করে তোলে নির্ঝর। এরপর খাবার খাইয়ে দেয়, তারপর পেইন কিলার খাইয়ে দেয়। নে ঘুমা। আর একটু খাবো। তখন কেন বললি না? তখন মন চায়নি, এখন মন চায় আর একটু মাংস খাবো তাই। নির্ঝর চুপচাপ আবারও নিচে চলে যায়।
ছায়ার জন্য শুধু মাংস নিয়ে আসে ওপরে। ছায়া সবগুলো খেয়ে শেষ করে। আর খাবি? না, হাত ধুয়ে দিন। নির্ঝর ছায়ার হাত ধুয়ে মুখ মুছিয়ে আবারও নিচে যায়। মিসেস চৌধুরী ছেলের এত কেয়ার দেখে বেশ খুশি হলেন। তার ছেলেটা অবশ্য খারাপ না। যদি অনিকা চৌধুরী কখনো অসুস্থ হয় তবে নির্ঝর যেন আকাশ পাতাল এক করে দেয়। কি করবে কি না করবে, সব রকম ডাক্তারের তখন ডাক পড়ে যায় চৌধুরী বাড়িতে। আসলে যে ছেলে মাকে ভালোবাসতে জানে সে স্ত্রীকেও ভালোবাসতে জানে। মা, বল। খেতে দাও। সে কি রে, খাসনি? না, তোমার বউ হঠাৎ করে রাক্ষসের মতো খাবার খেয়ে। মিসেস চৌধুরী নির্ঝরের ঘাড়ে একটা চড় দেয়। মারছো কেন? আমার বউকে রাক্ষস বলিস কোন সাহসে? কয়দানা ভাত খেয়েছে তোর বাড়ির? মা সরি, তুমি তো সেন্টিমেন্টাল হয়ে গেলে কেন? এমন বলবি না, কখনো বলবি না। দেখিস তো, একটা মেয়ের বাড়ির সবটুকু যদি সে মেয়েটা খেয়ে ফেলে তাও তার বাড়ির কেউ কোনো কথা বলে না, সেখানে 2 দিন তোর বাড়িতে আসতে পারলো না এমন একটা কথা বলে দিলি। মা, আমি ওভাবে বলিনি। বলবি না, একটুও বলবি না। শোন বাবা, এখন তোর বিয়ে হয়েছে, ছায়া ছোট বাচ্চা মেয়ে, এমন কোনো কথা বলবি না যাতে ও কষ্ট পায়। ছায়াকে বড় হতে দে, তারপর সব খুনসুটি করিস। মায়ের কথা নির্ঝর বেশ ভালোই বুঝতে পারে। আসলেই মেয়েরা হয় প্রজাপতির মতো, চেপে ধরলে মারা যাবে, ছেড়ে দিলেই উড়ে যাবে। তাই তাকে সমঝোতায় আনতে হবে। দিন গড়িয়ে রাত হলো। ছায়াদের বাড়িতে তমা রুমের এক কোণায় বসে আছে। রুমের লাইট বন্ধ, বাইরে থেকে টিপ টিপ আলো আসছে রুমের রুমে। কেন এমন করলে নির্ঝর? তোমায় কত ভালোবেসেছি আমি, আমাকে একটুও পছন্দ করা যায়নি? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সেজেছি আমি। তুমি আমার জীবনে কেন এলে না নির্ঝর? কেন এমন করলে? কথা দিচ্ছি সব কিছু উলট পালট করে দেব। কথা দিচ্ছি সব উলট পালট করে দেব, সব কিছু। তোমার রাগ আর ক্রোধের মাত্রা যেন প্রকৃতিতে আগুন লাগিয়ে দিচ্ছে। অন্যদিকে তৌফিক হাসানের রুমে। বলেছিলাম সেই সময়, রক্ত রক্তই হয়, রক্তে কথা বলে। রাবেয়া, এমন বলো না। তো কি করব? আজকে তোমার জন্য আমার পেটের মেয়েটার কত কষ্ট হচ্ছে। রাবেয়া, ছায়ার নির্ঝর আছে। সে সময় যদি আমি তোমাকে নিজের বুকে মানুষ না করতাম, তোমা মরে যেত। তাহলে আমার জীবনে এমন অন্ধকার হতে পারতো না। তোমা। রাবেয়া, আস্তে, শান্ত হও। তোমাও পাশে আছে। থাকুক, মেয়ে না হয়েও ছায়া আর তোমার মাঝে কোনো তফাৎ আমি করিনি কখনো। তাও দেখেছ ওই মেয়ে আমার মেয়ের সাথে কি কি করলো। রাবেয়া, শান্ত হও। কি করে শান্ত হব? তৌফিক হাসান মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি করবেন তিনি? আসলেই তো সেই সময়টা অদ্ভুত। অনেক বছর আগে মাঠে কাজ করতে গিয়ে একটা কন্যা সন্তানের কান্নার শব্দ শুনে তৌফিক হাসান হাতের কোদাল ফেলে দেখতে পায় বাচ্চাটা মরার মতো অবস্থায় আছে। নরম মন তৌফিক হাসানের। তিনি দৌড়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়, বাসায় এনে স্ত্রীর কোলে দেয়। নতুন বিয়ে হয়েছে তৌফিক হাসানের। রাবেয়া বেগম তখন কোনো সন্তান নেই। মেয়েটার এমন অবস্থা দেখে তৌফিক হাসান তাকে মেয়ে হিসেবে মেনে নিল, কারণ অনেক খুঁজেও এ মেয়ের আসল মা বাবার পায়নি খোঁজ তারা। রাবেয়া বেগম মেয়ের নাম রাখে তমা। এই সেই তমা। রাবেয়া বেগমের হাজারো ভালো শিক্ষাও তাকে ভালো পথে নিতে পারল না। মেয়েটা নষ্ট হয়ে গেল। রুমের বাইরে থেকে সব কথা শুনতে পায় তমা। তার ভেতরে খারাপ লাগা কাজ না করে আরও হিংসা আর ক্রোধ বাসা বাঁধল।